এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন সুকান্ত দাসের লেখা ননীগঞ্জের কালো ছায়া। এই গল্পটাই হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট এপিসোড, আর মার্চের প্রথম এপিসোড আসছে তাল দেখি। গল্প পাঠে আমি প্রত্যয় আর সুমিতেন্দ্র, আর আড্ডাটা গল্পের শেষে সুমিতেন্দ্রর সাথে। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প। একা একা অনেকক্ষণ ধরে গ্রামের পথে হেঁটে চলেছিলাম। নির্জন অন্ধকার পথ ধরে বাড়ি ফিরতে খুব একটা অসুবিধা হয় না। আমি গ্রামের ছেলে না হলেও মফস্বলে থাকি। জায়গাটার নাম ধারাগোল। দুটো স্টেশন পেরিয়ে গেলে যেমন পল্লীগ্রাম পড়ে, তেমন উল্টো দিকে 4-5টা স্টেশন গেলে পড়ে আধা শহর বশিরগঞ্জ। আমি গেছিলাম পাশের গ্রাম ননীগঞ্জে, আমার বন্ধু ইসমাইলের বাড়ি। আমরা দুজন বেতের মোড়া ঝুড়ি চুবড়ি পাইকারদের থেকে কিনে এনে হাটে বেচি। কাল ননীগঞ্জে হাট বসবে, তাই ইসমাইলদের বাড়িতে সব জোগাড় যন্ত্র গোছগাছ করে রেখে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ব্যবসার চিন্তা করতে করতে বাড়ি ফিরছিলাম। মন্দার বাজার, বিক্রিবাট্টা কম। এখন হাটবারেও দিনের শেষে মাল পড়ে থাকে, তখন আবার ভ্যানে করে বাড়ি নিয়ে ফিরতে হয়। একলা হাঁটছি, কিন্তু মাঝে মধ্যে একটা ঝিরঝিরে মিষ্টি ফাল্গুনি হাওয়া এসে এসব চিন্তায় ভারাক্রান্ত মনটাকে হালকা করে দিচ্ছে। আকাশে গোল পূর্ণিমার চাঁদটা জলজল করছে। আর মাত্র 1.5-2 ক্রোশ পথ। ওই তো মাটির পথ দিয়ে গেলে বিশাল দিঘির পাড় ধরে ওই গাছপালাগুলোর ওপারে গ্রামের বড় রাস্তা গিয়ে উঠেছে। ওখান থেকেই আমাদের গ্রাম ধারাগোল যাওয়ার সিধে রাস্তা। ডান হাতে মিনিট 15 হাঁটলেই আমাদের বাড়ি। চারপাশে ফাঁকা প্রান্তরের মাঝে নানা জায়গায় কোথাও একটু জঙ্গল, কোথাও বড় বড় গাছ মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে তাদের ছায়ার অন্ধকার দিয়ে পথ চলে গেছে। আকাশের চাঁদটা মৃদু রূপলি আলো ছড়িয়েছে, যেন আমাকে পথ দেখাবার জন্যই। আকাশ পরিষ্কার, তবে কয়েক ছটাক মেঘ এদিক ওদিক বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে। এমন চাঁদনি রাত আমার বড় ভালো লাগে। যখন বাবা বেঁচে ছিল, তখন মাঝে মাঝে এমন জ্যোৎস্না মাখা রাতে আমায় নিয়ে গ্রামের পথে বেরিয়ে আসত। আকাশের দিকে আঙুল তুলে চিনিয়ে দিত ধ্রুবতারা, সপ্তর্ষিমণ্ডল, আরও কত কি। বাবা বলতো শুকতারা আসলে কিন্তু তারা নয়, ওটা একটা গ্রহ। বেশ খানিকটা হেঁটে এসেছি। হঠাৎ মনে হলো পিছন দিকে দূরে একদল গাছের নিচের ঝোপ জঙ্গলের ভেতর থেকে একটা খসখসে শব্দ এলো। পেছনে ঘুরে তাকালাম, কই কিছু তো নেই। আবার সামনের দিকে তাকাতেই বেশ দূরে এক সারি তাল গাছের মধ্যে একটা মৃদু আলোড়ন খেলে গেল। কি যেন একটা অন্ধকারে সরে গেল মনে হলো না। কথাটা মনে হতে ভালো করে সেই দিকে তাকিয়ে দেখলাম দিঘি পার করে সোজা পথটা গিয়ে যেখানে বড় পাকা রাস্তায় উঠেছে, সেখান থেকে একটু দূরে রাস্তা ছেড়ে ঢাল বেয়ে মাঠে নেমে 200-300 গজ গেলেই একটা ছোট ডোবা ঘিরে 5টা তাল গাছ আছে।
এই সবে পূর্ণিমা গিয়েছে, আকাশ পরিষ্কার, তবে এত আলোতেও ওই লম্বা লম্বা তাল গাছগুলোর অবয়ব ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু এখন একটা ব্যাপার দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। আজ এত বছর ধরে এই ধারাগোলে রয়েছি, ছোট থেকে ওই ডোবার পাড়ে 5টা তাল গাছ দেখে আসছি। আগে যখন বড় পাকা রাস্তাখানা হয়নি তখন ওটাই তো ধারাগোল যাওয়ার রাস্তা ছিল। কিন্তু আজ এত রাতে ওই ডোবার পাড়ে 6টা তাল গাছ হলো কি করে? কথাটা ভাবতেই হঠাৎ যেন মনে হলো ঝিরঝিরে হাওয়াটা আরো শীতল হয়ে গিয়ে বরফের মতো গায়ে বিঁধছে। আরো একবার ভালো করে তাকিয়ে দেখলাম সেদিকে। কই, না তো, 5টা গাছই রয়েছে। তাহলে তাহলে একটু আগে যে মনে হলো, নিশ্চয়ই এই ব্যবসাপত্র নিয়ে চিন্তা করতে করতে এমনটা হয়েছে। মা এই জন্যই বলে বেশি ভাবতে নেই, বেশি ভাবলে মাথা আউলে যায়। যেখানে এই রাস্তা থেকে মাটির পথ মাঠের মধ্যে ডান দিক দিয়ে নেমে গেছে ওই ডোবাটার পাশ দিয়ে, এটাই সেই আগের পথ। এইটা ধরলে আমার বাড়ি অনেকটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। চারপাশটা ফাঁকা, শুনশান, কোথাও কোনো শব্দ নেই। হাওয়ার ধাক্কায় মাঝে মাঝে গাছের পাতায় অদ্ভুত খসখসে শব্দ হচ্ছে। বহু দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক যেন আদো আদো ভাবে কানে আসে। এখন আর ওসব নিয়ে কিছুই মনে হয় না, ওসব যেন জল ভাত হয়ে গেছে। ঠিক শিশুদের যেমন খেলনা হাতে দিলে খেলতে খেলতে সেই খেলনা এক সময় আর পছন্দ হয় না, আমার ক্ষেত্রেও ওই শিয়ালের ডাক কিংবা রাতের অন্ধকারটাও তাই, একরকম গা সওয়া হয়ে গেছে। স্পষ্ট মনে হচ্ছে 6টা তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু 6টা তাল গাছ সেখানে থাকার কিন্তু কথা নয়। দিঘিটা পেরিয়ে ছোট পথটাতে নামার মুখে এসে দাঁড়াতেই ব্যাপারটা চোখে পড়ে গেল। কথাটা মনে হতেই একবার চমকে উঠলাম। শীত নেই, তবে এইসব অঞ্চলে এখনো রাতের দিকে খানিক কুয়াশা পড়ে। চাঁদের আলোয় সেই রূপলি কুয়াশার পর্দা ভেদ করে দাঁড়িয়ে রয়েছে 6টা তাল গাছ। তাদের অবয়বগুলো অস্পষ্ট, ঘোলাটে। এ যে হতেই পারে না, ছোটবেলা থেকে সেই 5টা গাছ দেখে আসছি, রাতারাতি এমন ঢ্যাঙা গাছটা গজালো কি করে? অন্ধকার, কুয়াশা, চাঁদের আলো সবটা মিলিয়ে এবার যেন আমার চারপাশের পরিবেশটা ধীরে ধীরে মায়াবী হয়ে উঠছে। এত রাত হবার কথা ছিল না, ওই ইসমাইলটার জন্য দেরি হলো। মনে মনে তার 14 গোষ্ঠীর শ্রাদ্ধ করে আমি পায়ে হাঁটা পথে নেমে পড়লাম। তাকাবো না মনে করেও চোখ যেন সেই দিকেই চলে যেতে চাইছে। চাঁদের আলোটা পড়েছে তাল গাছগুলোর পেছন দিকে, তাদের লম্বাটে ছায়াগুলো এসে পড়েছে মাটির ওপর। জোর করে নিজের পথ, চোখ দুটোকে পথের ওপর বেঁধে রাখার চেষ্টা করছি। 6টা গভীর অন্ধকার ছায়া আড়াআড়ি এসে পড়েছে সামনের সরু রূপলি পথের ওপর। ঘন কালো লম্বা লম্বা 6টা ছায়া। শেষেরটা একটু বেশি ঘন দেখাচ্ছে না? না চাইতেই আবার গাছগুলোর দিকে চোখ চলে গেল। এবারে একেবারে থমকে দাঁড়িয়ে পড়লাম। 6টা ছায়া পড়েছে, কিন্তু আকাশের বুকে মাথা তুলে যে দাঁড়িয়ে আছে 5টা গাছ। না না, কোনো ভুল হচ্ছে না। আমি বারবার এদিক ওদিক করে দেখছি,
আমার থেকে হাত 50 দূরে রাস্তার ওপর 6টা ছায়া, অথচ ওই ডোবাটার কাছে 5টা গাছ। সেই ছায়াগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতেই মনে হলো শেষের ছায়াটা যেন একটু নড়ে উঠল। এক্ষুনি যেন ওই ছায়াটা, মানে পুরো একটা তাল গাছ উঠে এসে দাঁড়িয়ে পড়বে 5টা গাছের পাশে। মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলাম। তারপর হাওয়ায় তাল গাছটা নড়ছে, তাই এমন হচ্ছে হয়তো। কিন্তু আমার মাথা মনকে বলছে এই হাওয়ায় গাছের পাতা নড়তে পারে, গাছ তুলবে কি করে? রাত্রির নিস্তব্ধতা চুরমার করে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো ওই গাছগুলোর দিক থেকে। না না, এই শব্দ আমার চেনা। তাল গাছের মাথায় মাঝে মাঝে শকুন বাসা বাঁধে। সেই শকুনের দল রাতের বেলা অমন অদ্ভুতভাবে ডাকে আর খসখস শব্দ করে। কিন্তু শকুনের কান্না, ইসমাইলের বাবা বলে, সে তো ভালো লক্ষণ নয়। এসব শুনতে পেলে নাকি মানুষের জীবনে কি ওই কাল রাত্রি নেমে আসে। ওই গাছের ছায়া আর চাঁদ দেখতে দেখতে আমার কেমন যেন ঘোর লেগে যাচ্ছিল। আমি আর 1 মিনিটও নষ্ট না করে হন হন করে হাঁটা লাগালাম। একটা মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিতে সামনের পথটা আরো অন্ধকারে ঢেকে দিল। গাছের ছায়াগুলো মিলিয়ে গেল পথের উপর থেকে। দেখতে দেখতে ওই ডোবাটাকে বাঁ হাতে ফেলে আমি এগিয়ে গেলাম। তাকাবো না মনে করেও আবার চোখ চলে গেল ডোবার পাড়ে ঝোপ জঙ্গলের দিকে। না, সব কিছু একেবারে স্বাভাবিক। 5টা তাল গাছই দাঁড়িয়ে রয়েছে। বেশ খানিকটা হেঁটে এসেছি। গ্রামে মাটির রাস্তায় যখন উঠব তখন কি মনে করে পিছনের দিকে তাকিয়ে যা দেখলাম, মনে হলো যেন ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাব। অন্ধকার জমির ওপর রূপলি পথের মাঝে যেখানে ওই গাছটার ছায়া এসে পড়েছিল, সেখানে সেখানে একটা লম্বা কালো তাল গাছ এসে দাঁড়িয়েছে। আমি আর 1 মুহূর্ত নষ্ট না করে 1 ছুট দিলাম। একটা চাপা হাসির শব্দ পেছনের দিক থেকে আমি শুনতে পেলাম। আমি বলি কি ভাই, এবার এই ব্যবসায় ছাড়ান দি। বেতের মোড়ায় বসে শুকনো মুখে একটা বিড়িতে টান দিতে দিতে বলল ইসমাইল। আমরা দুজন সেই ছোটবেলাকার বন্ধু। একসাথে আমরা ধারাগোলের প্রাইমারি স্কুলে পড়তাম। দুজনে একসাথে এত কুকীর্তি করতাম যে মাস্টার মশাইরা পর্যন্ত আমাদের ভয় পেত। স্কুল ফাঁকি দিয়ে আম বাগানে, পেয়ারা বাগানে ঘোরা, রাতে বাড়ি থেকে পালিয়ে বর্ষাকালে মাছ ধরা, কি করিনি। আমরা যাকে বলি হরিহর আত্মা। আমি ছিলাম একটু পেটে, মুখ চোখ নিরীহ, চুল পেতে আঁচড়ালো। দেখে মনেই হবে না যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আসলে ছিলাম একেবারে বদের হাঁড়ি। আর ইসমাইলকে দেখেই মনে হতো ব্যাটা সিধেল চোর, একেবারে ঠ্যাঙা, লম্বা, পাতলা কালি মাখা মুখে, মূলোর মতো দাঁত আর গোল গোল চোখ। চেহারাটা এমন মার্কা মারা ছিল যে চট করে সবার চোখে পড়ে যেত। আমি ফন্দি না আটলে অর্ধেক জায়গায় আমরা ধরা পড়ে যেতাম। তবে আমরা মজা করতাম, কারণ সেরম ক্ষতি করিনি কোনোদিন। আমাদের 2 বাড়ির মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। ওর বাবা ইবাদু, সবাই বাদল বলেই ডাকে। আমাদের এ তল্লাটে বাদল গুনিনের বেশ নামটা।
ছোটবেলা থেকেই সবার মুখে তার কেরামতির কথা শুনে এসেছি। সাপের বিষ ছড়ানো থেকে ছোটখাটো ভূত তাড়ানো, এইসব বিষয় সে একেবারে সিদ্ধহস্ত। আমার বাবার মুদির দোকান ছিল। ইবাদুল কাকার নানা প্রয়োজনের জিনিস বাবা বশিরগঞ্জে, এমনকি কলকাতা থেকেও এনে দিত। এইভাবে ভালোই দিন কাটছিল। কিন্তু যে বছর আমাদের গ্রামের স্কুলের পড়া শেষ হলো, আমি বশিরগঞ্জের স্কুলে চান্স পেলাম। আর ইসমাইল পড়াশোনা ছেড়ে ছোটখাটো একটা কাজকর্মে ঢুকল। কিন্তু আমার আর বড় স্কুলে পড়তে যাওয়া হলো না। বাবা মারা গেলেন, সংসার ডুবে যায় অবস্থা। তখন একরকম নিজের দাদার মতোই ইসমাইল আমাকে কাজে ঢুকিয়ে নেয়। এটা ওটা করতে আস্তে আস্তে নিজেদের একটা ব্যবসা শুরু করি। হাটের জায়গাটা বাদল কাকাই আমাদের জোগাড় করে দিয়েছিল। আসলে অনেক নাম ডাক ছিল। আজ হাটবার, ননীগঞ্জের হাটে নিজেদের দোকান পেতে বসে আছি সকাল থেকে। আজও আমাদের বাজার জমেনি, মালপত্র সেরকম বিক্রি হলো না। ইসমাইল কিছু ভুল বলেনি। এরম হলে আর কতদিন টানতে পারব সত্যি জানা নেই। আমি বললাম, ইসমাইল ভাই, এত সহজে নিজেদের হাতের ব্যবসাটা ছেড়ে দিতে যে মন চায় না রে। দিনে দিনে খালি বাড়তি মাল জমছে, সামনে বর্ষা আসছে, কত লোকসান হবে বলতো, কত মাল নষ্ট হবে। এই সময় একটা খদ্দের দেখে মাল সমেত সব বিক্রি টিক্রি করে দিলেই হাত পা ঝাড়া। হাটে একটা জায়গা করার জন্য অনেকেই হাপ ইত্তেশ করে মরেছে। আমাকে অনেকেই বলেছে, ওই হাটে যদি কোনো একটা জায়গা পাওয়া যায়। কত কাঠখড় পুড়িয়ে এই জায়গাটা পেয়েছি বলতো। এখন বিক্রি করে দিলে যে একেবারে গেল, আর পরে ইচ্ছে হলেও তো আর ওই জায়গা পাবো না। ওই বাইরে ঢোকার পথে চাটাই পেতে বসতে হবে। ওইখানে কি আর এরম বিক্রি বাট্টা হবে ভাই? এখানেও আর হচ্ছে কই রে? তাহলে করবো কি? তুই ভালো করে তোর বাবার দোকানটাতে মন দে না, খাটলে দেখবি ও ব্যবসা দাঁড়িয়ে যাবে। আমি দেখি অন্য কিছু করা যায় কি না। তো ঝক্কি পোয়াবার আর দরকারটা কি? নে ছাড়, জিনিসপত্র সব গোটা গোটা, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আজ আর তোর বাড়ি ফেরা হবে না, বুঝলি? থেকে যাস। জিনিসপত্র তুলে নিয়ে গরুর গাড়িতে চাপিয়ে পাঠিয়ে দিলাম ইসমাইলের বাড়ি। তারপর দুজনে মিলে একটা খুন্তিতে পুরি তরকারি খেয়ে যখন হাঁটতে হাঁটতে রওনা দিলাম, তখন সন্ধ্যা হয়ে এসেছে। আজকে রাতে আর বাড়ি ফেরা হবে না। বাড়ি থেকে বেরোবার সময় মাকে বলেই এসেছি, এখন গিয়ে প্রথমেই আবার সব জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে ইসমাইলের বাড়ির পেছনের ঘরে। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ চলে এলাম। আস্তে আস্তে রাস্তায় পথিকের ভিড় কমে আসছে। যে যার মতো এদিক ওদিক নিজের পথে চলে গেল। এক সময় রাস্তায় কেবল পড়ে রইলাম আমি আর ইসমাইল। দুজনে একা একা হেঁটে আসছি। আকাশে চাঁদ উঠেছে। আবার সেই কালকের মতো ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। দুজনে সঙ্গে দুটো শাল নিয়েছিলাম, সেগুলো জড়িয়ে কান মাথা ঠেকেছি। কাল রাতের কথাটা মনে পড়তেই আমি ইসমাইলকে বললাম, আচ্ছা ইসমাইল ভাই, বলতো একটা জলজ্যান্ত ছায়া হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে? ইসমাইল আমার কথাটা শুনে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। তারপর কেমন যেন থমথমে গলায় বলল, ছায়া? কিসের ছায়া বলতো? আমি আবার হাঁটতে হাঁটতে ইসমাইলকে কাল রাত্রের সমস্ত কথা খুলে বললাম। শুনতে শুনতে এই আধো অন্ধকারে তার মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। চাঁদের আলো বেশ স্পষ্টভাবে পথের উপর এসে পড়েছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর ইসমাইল বলল, এসব কিন্তু একেবারে ভালো জিনিস নয় রে।
বাবা বলতো এইসব ছায়া নাকি একদম ভালো নয়, এইসব ছায়া দেখলে নিশ্চয়ই কিছু একটা ঘটবে। কিছু একটা ঘটবে মানে? বাবা বলতো এরকম হঠাৎ করে কোনো ছায়া জ্যান্ত হয়ে উঠে কোনো মানুষকে দেখা দিলে নাকি ভারী অমঙ্গল, কাল রাত্রি আসে, সেই মানুষের জীবনে কোনো না কোনো বড় বিপদ নেমে আসে। আমি ইসমাইলের কথাটা শুনে কেমন যেন মনে মনে আটকে উঠলাম। ইসমাইল কিন্তু মিছে কথা বলে না। তার বাবার সাথে আমার ছোটবেলা থেকেই অনেক কথাবার্তা হয়েছে। বাদল কাকু খুবই ভালো মানুষ। এরকম লক্ষণ অলক্ষণ ভূত প্রেত বিষয় তার অগাধ জ্ঞান। কিন্তু আমি তখন অনেক ছোট, তার উপর ডান পিটে, এসবের গা করতাম না। তবে ইসমাইল যখন বলছে তার বাবা বলেছে, তাহলে সত্যি কিছু একটা ব্যাপার আছে। ঠিক আছে ভাই, আজকেই তাহলে বাড়ি গিয়ে তোর বাবার সাথে একটু এই ব্যাপারে কথা বলতে হবে, বুঝলি? এই কথাটা বলেই যেই সামনের দিকে তাকালাম, এক ধাক্কায় যেন হৃৎপিণ্ডটা অমনি থমকে দাঁড়িয়ে পড়ল। আমাদের থেকে মাত্র 2-3 হাত দূরে সেই ছায়া, কোনো ভুল নেই, সেই তাল গাছের ছায়া। কিন্তু কিন্তু এই আমার হাতের তালুর মতো চেনা। কোনো দিন এখানে একটা তাল গাছ কেন, একটা তাল পাতাও পড়ে থাকতে দেখিনি। আমি না চাইতেই আকাশে চাঁদের দিকে চোখ চলে গেল। পথের ডান দিকে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে একেবারে সেই গাছখানা। এর আকৃতি আমার ভালো মনে গেঁথে গিয়েছে এতক্ষণে, চিনতে মোটেই অসুবিধা হলো না। তার অন্ধকার ঝাঁকড়া মাথাটার পেছনে আকাশে চাঁদ চলচল করছে। আমার ভেতরে এতগুলো প্রতিক্রিয়া বলে বোঝাতে যতক্ষণ লাগলো, বাস্তবে হতে লাগলো কিন্তু একেবারে অল্পক্ষণ। 2-3 হাত এগোতে যা সময় লাগে, কিন্তু ততক্ষণেই সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। আমি ওই ছায়া দেখেই থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু পাশে ইসমাইলের হাতটা থপ করে ধরতে গিয়ে দেখি ও ঠিক আমার থেকে 2-3 হাত সামনে এগিয়ে আমার দিকে ঘুরে তাকিয়েছে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? কিন্তু ও যেটা খেয়াল করেনি সেটা হচ্ছে ওর একটা পা গিয়ে পড়েছে সেই লম্বা ছায়াটার উপরে। আমি কিছু বলার আগেই সেই ছায়াটা কেমন যেন গা ঝাড়া দিয়ে উঠল, আর মুহূর্তেই কিলবিল করে একটা মিশ কালো অজগরের মতো ইসমাইলের ওই পাটাকে জড়িয়ে ধরে ওর গা বেয়ে উঠতে লাগলো। ইসমাইল সেই দিকে তাকিয়ে হতবাক হয়ে মুখ দিয়ে বিড়বিড় করে কিছু বলতে গিয়েও পারল না। আমি এক লাফে গিয়ে ওর একটা হাত ধরে টান মারলাম, কিন্তু ওকে 1 ইঞ্চি নাড়াতে পারলাম না। আমাদের অলক্ষ্যে হঠাৎ করে সেই কালো অজগরের মতো ছায়া আরেকটা মাথায় এসে ক্ষিপ্র গতিতে আমাকে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। একটু ভুল বললাম, সেই ছায়া কিন্তু আর এখন কোনো পৃষ্ঠের ওপরে পড়ে নেই। একটা আবছায়া অসহ্য অন্ধকারের মূর্তির মতো সে উঠে এসেছে মাটি থেকে, তাও তাকে ছায়াই বলছি। আমি মাটিতে পড়ে রয়েছি, বেকায়দায় পড়ে গোড়ালিটা একেবারে মুচড়ে গেছে, কিন্তু সেই ব্যথা আমি তখন অনুভব করতে পারছি না। আমার চোখের সামনে দেখতে দেখতে সেই ছায়ামূর্তি পেঁচিয়ে পেঁচিয়ে ইসমাইলের গলা অবধি উঠে এলো, তারপর নিজের মাথাটা বাড়িয়ে ধরল মুখের পাশে। তার চোখ মুখ সবই যেন নিকষ কালো অন্ধকারে গড়া, কিন্তু তাতেও কি হিংস্র ঠেকছে মুখটা। কিন্তু এখন পাশাপাশি দেখে যেন দুটো মুখ একই রকম লাগছে, একটা আতঙ্কে আর একটা জিজ্ঞাসায় বিকৃত। আস্তে আস্তে আরো শক্ত করে সেই বিভীষিকা আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে ইসমাইলকে। নিংড়াতে নিংড়াতে মটমট করে একটা একটা করে গাঁট ফাটার শব্দ হচ্ছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে ইসমাইলের।
অতি কষ্টের শেষবারের মতো একটা কথা ওর মুখ দিয়ে বেরিয়ে এলো। ক্ষমা কর ভাই। তারপরেই মাথাটা একপাশে এলিয়ে পড়ল, আর 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 নিমেষে ওই ছায়ামূর্তি ফস করে হাওয়ায় একেবারে বিলীন হয়ে গেল। ধপ করে ইসমাইলের দেহটা কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেল। চোখ দুটো কিরকম ভয়ঙ্কর ভাবে বেরিয়ে এসেছে কোঠর থেকে। লম্বা জিভটা ঝুলছে মুখের বাইরে। সারাটা শরীর কেমন যেন কালচে হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে। আমার দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। আমি ফাঁকা রাস্তার মাঝে চোখ বন্ধ করে পড়ে রইলাম। কতক্ষণ কেটেছে জানি না। আচমকা একটা গলা শুনে হুঁশ ফিরল। এটা নিঃশ্বাস পড়ছে। ও ভাই কি হয়েছে? বাদল গণিনের বাড়ি। ও, আমার মুখ দিয়ে এটুকুই বের হলো। আমি সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেললাম। এই ঘটনার পর চারিদিকে হুলস্থুল বেঁধে গিয়েছিল। এমন অলক্ষণে কাণ্ড এ তল্লাটে কোনোদিনও ঘটেনি এর আগে। সে রাত্রে একদল যাত্রী গরুর গাড়ি করে ও রাস্তা দিয়ে ফেরার সময় আমাদের দুজনকে খুঁজে পায়। আমার কথাগুলো শুনে তারা ইসমাইলদের বাড়িতে আমাদের নিয়ে আসে। আমাদের মানে আমাকে আর ইসমাইলের মৃতদেহটাকে। ওদের বাড়ি এখানে সবাই চেনে। সেই রাতেই নাকি দুই গ্রামের লোকের দল বেঁধে লাঠি সোটা নিয়ে খুঁজতে বেরিয়েছিল একটা মস্ত সাপকে। ওরা কিছুই খুঁজে পায়নি। আমি টানা 7 দিন জ্বরে ভুগেছিলাম। ডাক্তার বদ্যি কিছুই করতে পারেনি। কিন্তু ওই অবস্থাতেও বাদল কাকু আমায় কিভাবে সারিয়ে তুলেছিল আমি জানি না। তখন তার মুখটা দেখে কষ্টে আমার বুকটা ফেটে গিয়েছিল। আজ 1 মাস কেটে গেছে, কিন্তু একটা কথা আমি ভুলতে পারিনি। ইসমাইলের শেষ কথাটা, ক্ষমা করে দে ভাই। আজ এতদিন পর আবার এসেছি ননীগঞ্জে ইসমাইলদের বাড়ি। এখন আবার চলতে পারছি, পাটাও ঠিক হয়ে গেছে। আসতে ইচ্ছে করছিল না, কিন্তু বাদল কাকুর সাথে কথা না বললেই নয়। তাকে ওই কথাটা বলতে সে বলল, আমার ছেলেটাকে এইসব টুকটাক শেখানোই ভুল হয়েছিল বাবা। কি বলছো বাদল কাকু? হ্যাঁ, ছেলেটা আমার দোষেই গেল। ছোট থেকেই জড়িবুটি বানানো, এই পানি পোড়া হলুদ পোড়া দেয়া, এইসব করার সময় ওকে অল্প অল্প করে বিদ্যে দিয়েছিলুম। এইসব দিকে ওর বেশি মন ছিল না, কিন্তু মাথা ছিল বেশ পরিষ্কার। এই করে বড় হতে হতে একটা দুটো মুশকিল মন্ত্র প্রায় আয়ত্ত করে ফেলেছিল। কিন্তু তারপর তো ওই ব্যবসাপত্র শুরু করার পর সেসব দিকে আর মন দেয়নি। ভেবেছিলাম মন দেয়নি, কিন্তু চোখের আড়ালে একটা গুপ্ত মন্ত্র প্রায় আয়ত্ত করে ফেলেছিল যে সেইটার টের পাইনি। কিন্তু তুমি ওর ছোটবেলার বন্ধু, জন্মেও ভাবিনি এমন মারাত্মক মন্তর দিয়ে ও তোমাকে শেষ করার চেষ্টা করবে লোভে পড়ে। কি বলবো? কিন্তু মন্ত্রটা কি? কিসের মন্ত্র? ছায়া মন্তর, ছায়া মন্তর। এ বিদ্যে রপ্ত করলে নিজের ছায়াকে দিয়ে অনেক কিছু করানো যায়। ওই মন্তর রপ্ত করলে
নিজের ছায়া শরীরটাকে একটা জিন ডেকে তার হাতে তুলে দিতে হয়। সে ছায়া তখন তোমায় ছেড়ে চলে যায় তোমারই কাজ করতে। সে যে কোনো রূপ নিতে পারে, কিন্তু তোমার শরীরের সাথে একটা হালকা মিল থেকেই যাবে। তখন অনেক ক্ষমতা ধরে ওই ছায়ায়। সে নিজেই অনেক কিছু করাতে পারে, অনেক কিছু দেখাতে পারে, যা এ জগতের কেউ কোনোদিনও করতে পারবে না। এদের খালি অন্ধকারেই জাগানো যায়। কাজ হোক চাই না হোক, রাত্রির শেষ হলে সে আবার তোমার কাছে ফিরে আসবে। আর যদি না আসতে পারে? যদি না পারে, পরের রাত্রিরে আবার চেষ্টা করবে। তবে এই রকম যদি চলতে থাকে, তবে একদিন করে তোমার শরীর থেকে প্রাণ শক্তি বেরিয়ে যাবে আস্তে আস্তে, আর সেই ছায়াই হয়ে উঠবে আরো জীবন্ত। তারপর যেদিন তুমি তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে মারা যাবে, সেদিন তোমার বাঁধন ছিঁড়ে বেরিয়ে নিজেই স্বতন্ত্র একটা সত্তা হয়ে যাবে সে। আর তখন অবাধ ক্ষমতা। যাই হোক, যা বলছিলাম, এদের দিয়ে কাজ করানোর কিন্তু সমস্যা একটাই, এরা হিংস্র বটে, কিন্তু ভালো মন্দের জ্ঞান নেই। তুমি টাকা পয়সা এনে দিতে বললে এনে দেবে, কিন্তু তা করতে গিয়ে কাউকে মারার আগেও একবারও ভাববে না। তাদের সেই বোধই নেই যে এদের শিকার হবে তাদের জীবনেই নেমে আসবে এক ভয়ঙ্কর কাল রাত্রি। কিন্তু কাকু, আপনি কি করে বলছেন যে ও আমাকে মারার জন্যই ওই ছায়াকে জাগিয়েছিল? না হলে কি আর ও নিজে মরতো? তোমাকে মারার জন্য জাগিয়েছে, তবেই না সে নিজে মরেছে। এ ছায়া কি করে মারে জানো? এ চুপচাপ মাটিতে নিজের ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে। এবার যে ওই ছায়ায় প্রথম পাড়া দেবে, অমনি সেই ছায়া তাকে বেঁধে ফেলবে। তারপর অজগরের মতো পিষে পিষে নিংড়ে তার প্রাণবায়ু বার করে দিয়ে তবে সে ক্ষান্ত হবে। এই ছায়া কেবল মারতে জানে, কিন্তু জানে না কাকে মারতে হবে। যে প্রথম ফাঁদে পা দেবে, সে শুধু ফাঁদ পেতে দাঁড়িয়ে থাকে। যেই পা দেবে, সেই মরবে। ওই জন্যই ওর শরীরটা অমন। হ্যাঁ বাবা, সত্যি। এই বলে ইসমাইলের বাবা সেদিন কান্নায় ভেঙে পড়েছিল। আমি আর থাকতে পারিনি। একদিকে দুঃখ, একদিকে আতঙ্ক, আরেকদিকে রাগ, সবকিছু মিলিয়ে মিশিয়ে মনটা যেন ছাড়খাড় হয়ে যাচ্ছিল। ইসমাইল একবার মুখ ফুটে আমাকে বলতেই পারত যে হাটের ব্যবসাটাও একা করতে চায়। আমি না হয় ছেড়ে দিতাম, ছোটবেলাকার বন্ধু, সারা জীবনটা প্রায় একসাথে কাটানোর পর এমন বিশ্বাসঘাতকতা। কিন্তু যা হয় বোধহয় ভালোর জন্যই হয়। ইসমাইল সত্যি যদি আমার ক্ষতি করতে চাইতো, তাহলে তো আজ আর আমি বেঁচে থাকতাম না। আমারও বিপদ কেটে গেছে। হাটের ব্যবসা ছেড়েই দেব ভাবছি। এইসব ভাবতে ভাবতে সেই নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসছি। একটা বাঁকের পরেই সেই দিঘিটা পড়বে। কিন্তু ও কি, ওই বাঁকটার কাছে চাঁদের আলোয়
স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো তাল গাছ একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইসমাইলের বাবার একটা কথা মনে পড়ে গেল। তারপর যেদিন তুমি তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে মারা যাবে, সেদিন তোমার বাঁধন ছিঁড়ে বেরিয়ে নিজেই স্বতন্ত্র একটা সত্তা হয়ে যাবে সে। তার তখন অবাধ ক্ষমতা। শেষ হলো আমাদের আজকের পর্বের গল্প, লেখক সুকান্ত দাশের লেখা ননীগঞ্জের কালো ছায়া। আমাদের গল্প তো আজকের মতো শেষ। এবার আপনাদের গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট করে শাউট আউট দিয়ে দিই আমাদের মেম্বার্সদের। সোনিয়া @1988, প্রীতম সাহা, সৈকত ভুইয়া, এক্সে অ্যান্ড অনন্যা গাঙ্গুলি। থ্যাংক ইউ অল অফ ইউ, কারণ তোমাদের কন্ট্রিবিউশনটা ইজ মোর দ্যান আ ইকোনমিক কন্ট্রিবিউশন। এটা আমাদেরকে অনেকটা ইন্সপায়ার করে, একটা ভ্যালু অ্যাসার্টেন করে আমাদের কাজের। তোমরা যে নিজে থেকে দিচ্ছ, নিজে থেকে পার্টিসিপেট করছো আমাদের সাথে। আপনারা বাকিরাও চাইলে আমাদেরকে এইভাবে সাহায্য করতে পারেন। দেখবেন নিচে জয়েন বাটন আছে, সেটাতে ক্লিক করে আমাদের একটাই প্ল্যান, একটাই টিয়ার, সেটা চেক করতে পারেন। আচ্ছা, দেখি লোকে কি বলছে আজকে। সোনিয়া আয়ুষ্মান দাস দত্ত বলছে, সরি একটু ছোট প্রবলেম হয়ে গেছিলো মেম্বারশিপটা রিনিউ করতে। আজকের গল্পটা শুনলাম, খুব ভয় আর ভালো লেগেছে। আমার একটা কোয়েশ্চেন আছে, তোমরা যখন স্টোরি রেকর্ড করো তোমাদের কি একটুও ভয় লাগে? লেট মি নো, টেক কেয়ার। রেকর্ড করার সময় অ্যাজ সাচ ভয় লাগে না, কারণ তখন আমি আর প্রত্যয় জেনারেলি একসাথে স্টুডিওতে কাজ করি। কিন্তু যখন রাত্রেবেলায় গল্পগুলো পড়তে হয়, গল্পগুলো আমরা যখন এডিট করি, স্ক্রিপ্ট এডিট করি বা বাছি যে কোন গল্পগুলো পড়ব, তখন যদি গল্পটা খুব স্কেয়ারি থাকে, সেইটা পড়ার সময় সত্যি ভয় লাগে, কারণ তখন একা একা রাত্রেবেলা বসে বসে পড়ি। সঞ্চালিতা মণ্ডল 1498 বলছে, অসম্ভব সুন্দর, ভাষায় প্রকাশ করা যায় না দাদা। কি যে তৃপ্তি পাই, নোটিফিকেশন পেলেই চলে আসি। কমেন্ট করতে লেট হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। আমরা ওই গল্পগুলো করে কিন্তু এতটাই তৃপ্তি পাই, মানে ভালো লাগে। আর তারপরে তোমরা যখন প্রিমিয়ারে শোনো, তখন আমরাও কিন্তু বসে বসে গল্পগুলোকে শুনি, এবং আমাদের বাড়ির লোকেরাও অনেকেই অনেক সময় পেলে শোনে, তো এইটা ভাল লাগে। প্রেতাত্মা 2.09 ইউজার নেম বলছে, দাদা অনেক দিন পর একটা ট্রেনের গল্প শুনলাম, টেক লাভ। তালদিঘির জন্য অনেক আশা করে আছি। মার্চ মাসের প্রথম এপিসোড আসবে তালদিঘি, এটা অ্যানাউন্স করে দিচ্ছি। আমরা চেষ্টা করব তার আগেও তোমাদেরকে জানিয়ে দেওয়ার। তালদিঘি ইজ কামিং, এবং মার্চের ফার্স্ট গল্প তালদিঘি না হলে আমরা অন্য কোনো গল্প দেবই না। শোভন চক্রবর্তী বলছে, আগে আমি শুধু সানডে সাসপেন্সের গল্পগুলো শুনতাম, আর কোনো স্টেশনের আই গেস আর কোনো চ্যানেল বা গ্রুপের গল্পগুলো শুনতাম না, অত ভালো লাগতো না। কিন্তু আপনাদের গল্পগুলো শুনে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, আপনাদের গল্প বলার ধরনটা খুবই সুন্দর। লাভ ফ্রম উদয়নারায়ণপুর হরালি গ্রাম। থ্যাংক ইউ শোভন, তুমি আরও আমাদের গল্পগুলোকে শোনো। আর অনেকেই অনেক সময় সাজেস্ট করেন আমাদেরকে যে অন্য রকম গল্প করো, অ্যাডভেঞ্চারের গল্প করো, ক্রাইম থ্রিলার করো, এই ওই গল্প করো। তো আমরা করতাম, একটা সময় করতাম না সেটা নয়। যারা অন্যরকম গল্প শুনতে চাইছেন, অনেক জায়গা আছে, অনেক চ্যানেল আছে ইউটিউবে, বেঙ্গলি অডিও স্টোরিতে এক একজন এক এক রকম গল্প করে। হ্যাঁ, এবং অনেক ভালো ভালো চ্যানেল আছে যাদের কিছু কিছু জিনিস স্পেশালিটি, কারুর ক্রাইম ভালো, কারুর অ্যাডভেঞ্চার, বা কারুর অন্য রকমের হরর স্টোরিজ আছে, যেরকম লাভক্রাফটিয়ান হরর স্টোরিজ, সেরকম টাইপের গল্প করে ভালো। আবার অনেকে অডিও স্টোরির নামে প্রায় অ্যাডাল্ট কন্টেন্ট করে। আর এদের গল্পগুলো একটু শোনো, লাস্ট ক্যাটাগরিটা বাদ দিয়ে বলছি, এদের গল্পগুলো একটু শোনো, ভালো লাগবে। অনেক চ্যানেল আছে, আর কিছু চ্যানেল আছে যারা ইমিটেট করে, কপি করে, সিম্পল, বা আমরা একটু ভদ্র ভাষায় বললে অনুপ্রেরণা যোগায় একটু সাকসেসফুল চ্যানেলদের থেকে। কীরকমভাবে বলছি, গল্পের সেম জনরা ফলো করে, গল্প কপি করে, অলমোস্ট থাম্বনেলগুলো অলমোস্ট সেম করে, তো তাদের কাজ শুনে কোনো দিনই মজা পাবে না। এবার এই ধরনের চ্যানেল অনেক আছে, সবাই চেষ্টা করবে এগুলোকে একটু অ্যাভয়েড করার, তাহলে দেখবে তোমাদেরই অ্যাজ ইউজার্স, আমরাও তো শুনি, গল্প শোনার এক্সপিরিয়েন্সটা এনরিচড হবে। শান্তনু শুক্লা বৈদ্য 1175 বলছে, খাওয়া দাওয়ার পর এইরকম একটা গল্প জাস্ট স্পিচলেস। থ্যাংকস টু ফুল টিম অফ 221 বি হ্যারিসন রোড,
Lots of love from Assam, Silchar. Thank you so much for commenting. এই শিলচর ইজ দ্যাট প্লেস যেখান থেকে সেই একটা বিশাল বড় মিম আগের বছর না তার আগের বছর সেই জগন্নাথ ভাইরাল হয়েছিল। আমার বাবার সাথেই এটা নিয়ে কালকে কথা হচ্ছিল, তো কালকে এই জায়গাটা উঠে এসেছিল আমাদের কনভারসেশনে। বরুণ বোধক 9841 বলছে, হোয়াট আ কম্বো ব্রাদার্স, আই লাভড দ্য হোল আইডিয়া অফ ভূতের গল্প অন ট্রেন ডিউরিং আ স্টর্মি নাইট। ইটস আ হোল জনরা। মাই স্টোরি, ইট ওয়াজ আ স্টর্মি নাইট। আচ্ছা, ইউজার একটা গল্প নিজেই শেয়ার করেছে, দেখি ইন্টারেস্টিং। ইট ওয়াজ আ স্টর্মি নাইট, কালবৈশাখীর ঝড়, অ্যান্ড আই ওয়াজ অন হাওড়া কাটওয়া লাইন। It was raining heavily and the train was moving slowly, and there was this gentleman who had a ghost story to share with his friends. The train was obviously late due to the weather. I was around 10 then and was listening to this story as the train moved slowly. Kudos team, loved this story and the whole setting. Thank you so much. ছোট্ট এক্সপিরিয়েন্সটা এত শর্ট এবং ক্রিস্পিভাবে শেয়ার করার জন্য। আপনারাও চাইলে নিজেদের এরকম ছোট্ট ছোট্ট এক্সপিরিয়েন্স কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি সেগুলো পড়ে শোনাতে পারি যদি খুব ভালো লাগে। সৌরভ নস্কর 7091 বলছে, 221B হ্যারিসন রোডের কোনো তুলনা হয় না, সত্যি খুব ভালো হয় প্রতিটা গল্প, তবে অনুগ্রহ করে তালদিঘির গল্প নিয়ে আসুন। আমি শুরুতেই বলেছি যে মার্চের ফার্স্ট স্টোরিটাই হবে তালদিঘি, অ্যান্ড আশা করি তোমরা সেইভাবেই রেসপন্ড করবে। তারপরে আবার তালদিঘি রেগুলারভাবে চলতে থাকবে। রাকেশ বিশ্বাস বলছে, দাদা আমি হুগলি থেকে বলছি, আর তোমরা হুগলিরটাই শুনছো। অপেক্ষায় ছিলাম দাদা, এখন খুব ভালো লাগলো নতুন পর্ব। আমি তোমাদের অনেক বড় পাখা দাদা, মানে তুমি আমাদের অনেক বড় ফ্যান, তাই তো? হুগলির লোকেরা একটু এই দিক দিয়ে ফচকে মিচকে হয়, মাথায় বুদ্ধিটা একটু বেশি থাকে, সেটা জানি। থ্যাংক ইউ সো মাচ। রেগুলার কমেন্ট করো, হুগলির লোকের কমেন্ট, আমরাও হুগলি ডিস্ট্রিক্টের এসেনশিয়ালি। কমেন্টটা পড়ে খুব সুন্দর লাগলো। রীতিশাজ লাইফ বলছে, এটাই তো চাই, আরও এইরকম গল্পের অপেক্ষায় রয়েছি, আবার যেন তাড়াতাড়ি সেই লেভেলের গল্প শুনতে পাই। দাদা আমি মেদিনীপুর থেকে। আচ্ছা, কোনটা, পশ্চিম না পূর্ব? সারাদিনের পড়াশোনার চাপের মধ্যেও একটা গল্প শুনতে বাকি রাখিনি, এবার কিছু শহরের ভূতের গল্প শুনতে চাই। নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম। শহরের গল্প দেখো, গ্রাম বাংলা জনাটা আমাদেরটা কিন্তু একদম গ্রাম বাংলা, মানে গ্রামেই ডিফাইন্ড নয়। এই যে আগের গল্পটা শুনলে তোমরা একটা ট্রেন জার্নি নিয়ে, সেখানে কিন্তু গ্রাম্য পরিবেশ অতটা নেই। ইটস অল অ্যাবাউট দ্য সেটিং, যেইখানে নিয়ে গিয়ে আমরা তোমাদেরকে প্রেজেন্ট করছি। আমরা যেরকম প্রেজেন্ট করছি শুনতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তোমাদের কমপ্লেন করার জায়গা দেবো না, কথা দিচ্ছি। জাহিদুল গায়েন 3820 বলছে, আপনাদের গল্প শুনতে খুব ভালো লাগে, প্লিজ নতুন নতুন গল্প আপলোড করুন। সেটাই তো করছি, খুব তাড়াতাড়ি করেই এখন আপনাদের রিকোয়েস্টে করার চেষ্টা করছি, যার জন্য অনেকেই কিন্তু খেপে যাচ্ছেন, কারণ এত তাড়াতাড়ি করছি তালদিঘিটা প্রিপেয়ার করার টাইমই পাচ্ছি না, বাট মার্চে একদম কথা দিচ্ছি। ফাঙ্কি সৌরভ 1007, আমি একজন ব্যাংকার, SBI চন্দননগরের বাসিন্দা। গুড টু নো, খুব কাছে আমাদের বাড়ি। বেশিরভাগ সময় কাজের চাপের ফাঁকে আপনাদের গল্পগুলো শুনে মন হালকা করি। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু সবার জন্য একটা মাস্ট সি। হ্যাঁ, এবং চন্দননগর, ইফ আই এম নট মিস্টেকিং, একটা ফ্রেঞ্চ কলোনি ছিল একসময়, এবং তাদের ওইখানকার আর্কিটেকচার, ওখানকার বিল্ডিংস এবং ওখানকার কালচার, লোকজন সত্যি উপভোগ করার মতো। সবাইকে রেকমেন্ড করবো একবার। আর আমারও খুব ইচ্ছে একবার, মানে অনেক দিন আগে গেছিলাম একবার, রিসেন্ট গিয়ে জগদ্ধাত্রী পুজোটা দেখে আসা, যাওয়া হয় না কাজের চাপে। ভালো থাকবেন। ফয়জাল এজাজ 35 বলছে, দাদা আপনাদের গল্প অনেক আগে থেকে শুনি, তবে এই প্রথম কমেন্ট করলাম। কমেন্টটা পড়ার অনুরোধ রইল। দাদা আপনাদের গল্প অনেক ভালো লাগে, সব সময় অপেক্ষায় থাকি কবে নতুন গল্প আসবে। সারাদিন ব্যস্ততার পরে রাতে আপনাদের এই গল্প জাস্ট অসাধারণ। আমি বাংলাদেশের রংপুর থেকে শুনছি। লাভ ফ্রম বাংলাদেশ, লাভ ফ্রম ইন্ডিয়া, লাভ ফ্রম বাংলা। তোমরা সবাই ভালো থেকো, আরও বন্ধুদেরকে শেয়ার করো ওইদিকে। কোনো দিন যাইনি আমি, মানে আমি নিজে বাঙাল, কিন্তু কোনো দিন ওইদিকে ঘুরতে যাইনি, যাওয়ার খুব ইচ্ছে, এবং সবার সাথে একবার দেখা করার সত্যিই খুব ইচ্ছে। মানে আই রিয়েলি ওয়ান্ট টু ভিজিট বাংলাদেশ। আমার খুব, মানে এটা আমার একটা, মানে কি বলবো, বাকেট লিস্ট টাইপের ব্যাপার। অঙ্কিতা সিং 1417 বলছে, আমার ছোট থেকেই ট্রেনে বাসে যাতায়াত করতে খুব ভালো লাগে,
বিশেষ করে রাতের অন্ধকারে প্রকৃতিকে আরও সুন্দর লাগে। আমার ছোটোবেলার একটা ট্রেন জার্নির মজার গল্প আছে, আপনাদের সাথে শেয়ার করছি। আমার মামার বাড়ি ঝাড়খণ্ডে। হাওড়া থেকে ট্রেন ধরে যাচ্ছি। রাত প্রায় 3:30 দিকে স্টেশনে নেমে মামাদের জন্য অপেক্ষা করছি। তার ওপর কনকনে শীতের রাতে চারিদিকে কুয়াশা। হঠাৎ স্টেশন মাস্টার আমাদের দেখে এগিয়ে এসে আমার বাবাকে জানায়, स्टेशन के दूसरी तरफ एक पागल हाथी घूम रहा है, इतने रात को स्टेशन के बाहर मत निकलना। হাতির কথা শুনে যেমন মজাও পেয়েছিলাম তেমন ভয়ও পেয়েছিলাম। অগত্যা সারা রাত ওই ঠান্ডায় কাটিয়ে সকাল প্রায় 6টা-7টা অবধি স্টেশনেই কাটিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট্ট মিনি স্টোরি হয়ে গেল। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, খুব সুন্দর লাগলো এই কমেন্টটা। গেট রেডি উইথ উর্ভি 7113 বলছে, অনেক অনেক ভালোবাসা এই চ্যানেলটাকে। আমার কমেন্টটা পড়ার জন্য অনেক 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 থ্যাঙ্কস দাদা ভাই। আজকের গল্পটাও খুব ভালো ছিল। আমি কাজ করতে করতে শুনি, আমি লাইভটা শুনি না, পরের দিন মর্নিংয়ে প্লে করে দিয়ে শুনি কাজ করতে করতে। অনেক ভালোবাসা তোমাদেরকে ও এই চ্যানেলটাকে। 221B হ্যারিসন রোড মানেই আপনারা আর আমি আর প্রত্যয়। আমরা এই সবাই মিলে একসাথে কাজ না করলে, এনজয় না করলে এই জিনিসটা তৈরি হতো না। আর আমাদের দুজনের তো এর বাইরে কোনো পৃথিবী নেই অ্যাজ বলতে গেলে। আপনারাই আমাদের গোটা পৃথিবী, আপনারাই অ্যাকচুয়ালি 221B হ্যারিসন রোড। ইউজার নামটা আমি পড়তে পারছি না, আবার একটা ওই ডিফল্ট ঘটবট নাম। দাদা আমি অগি, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। ওয়েস্ট বেঙ্গলটা অনেক বড় জায়গা। তোমাদের গল্প শুনে আমি অনেক কাজে এগিয়ে যাচ্ছি। এরকম ভালো ভালো ভিডিও ছাড়তে থাকো। থ্যাংক ইউ। এই যে তোমার ওয়ার্ক এফিসিয়েন্সিটা বাড়ছে, অনেকের ভালো ঘুম হচ্ছে, এগুলো কিন্তু মানে অলমোস্ট আমাদের গল্পটা একটা থেরাপিউটিক লেভেলে চলে যাচ্ছে। এটা একটা দুর্ধর্ষ জিনিস, আমি যেটা সবার কমেন্ট পড়ে বুঝতে পারছি। অঙ্কিতা চক্রবর্তী 6318 বলছে, সারাদিন ধরে হিসাব নিকাশ আর ব্যালেন্স শিট মেলানোর পর দিন শেষে যখন শুতে যাই তখন এই তোমাদের গল্পগুলো সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। আমি অনেক সময় মর্নিং ওয়াক করতে করতে শুনি তোমাদের গল্পগুলো, ভীষণ ভালো লাগে। কিছুক্ষণের জন্য যেন কোনো গ্রাম বাংলার মানুষ হয়ে যাই। আমার খুব প্রিয় এই হ্যারিসন রোড। ও আর একটা কথা, আচ্ছা অনেক দিন তালদিঘি নিয়ে যাওনি তোমরা, শীত তো শেষ, কবে যাবে? অপেক্ষায় রইলাম। মার্চের প্রথম এপিসোড তালদিঘি আসবেই। আজকে একটা পোস্টই করে দেবো যে তালদিঘি আসবে মার্চের ফার্স্ট এপিসোড, নইলে নয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ। আর সবাই যে তালদিঘির জন্য এতটা রুট করছে, এটা খুব ভালো লাগছে দেখে। ডিফল্ট ইউজার বলছে, দাদা আমি জয় ভট্টাচার্য ফ্রম নিউ ব্যারাকপুর। আমি তোমাদের সব এপিসোডে কমেন্ট করি, বাট তুমি একবারের জন্যও আমার কমেন্টটা পড়ো না, প্লিজ একবার পড়ো দাদা। আমি জোম্যাটো ফুড ডেলিভারি বয়, সারাদিন কাজ করে এসে ঘুমোতে যাওয়ার সময় তোমাদের গল্পগুলো শুনি। এতে আমার সারাদিনের টেনশন একেবারে ভুলে যাই। তোমাদের গল্প না শুনলে আমার ঘুমই আসে না। আই এম আ বিগ ফ্যান অফ ইউর চ্যানেল, লাভ 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 লাভ। থ্যাংক ইউ সো মাচ জয়। খুব ভালো লাগলো শুনে যে তুমি আমাদের গল্পগুলো শোনো, কারণ আমি এখন ম্যাক্সিমাম লোকজনদের দেখি খালি এই মানে স্ক্রল করতে করতে কী যে মজা পায়, মানে একটা জম্বির মতো হয়ে গেছে। কিন্তু যখন বাইক চালাবে বা যেইভাবেই তুমি ডেলিভারি করো, খুব সেফ অ্যান্ড সাউন্ড থাকবে রাস্তাঘাটে। আমাদের মানে ইটস ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, সাবধানে থেকে। মানে আমি কখনোই রেকমেন্ড করবো না যে লিসনিং অ্যান্ড ড্রাইভিং অ্যাটলিস্ট একটা কানে। আমারও এক পাড়ার ভাই আছে, সেও এটা করে, বাট খুব 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 সাবধানে। স্টে সেফ। সুমন্ত দাস 4318 বলছে, ক্লান্ত শরীরে কাজের চাপে ইচ্ছে থাকে অল্প, শুনি তখন 221B হ্যারিসন রোডের গল্প। সব থেকে ভালো লাগে শুনতে তালদিঘি। কেউ শোনে বর্ধমান থেকে, তো কেউ সাগর দিঘি। এইভাবে সর্বদা ভালো গল্প চাই, সপ্তাহ শেষে একটা করে তালদিঘি যেন পাই। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক, হোয়াট আ লাভলি লিমেরিক। আমার খুব সুন্দর লাগলো। প্রত্যয় রেকর্ড করতে করতে এদিকে তাকিয়ে আছে, কমেন্টটা মানে পড়ছিলাম শুনে। আচ্ছা, এরপর আরও কমেন্টটা কন্টিনিউ হচ্ছে। অনেক দিন পর ট্রেন জার্নির ওপর একটা গল্প শুনে ভালো লাগলো। পূর্ব বর্ধমানের জৌগ্রাম থেকে তোমাদের গল্পের একজন শ্রোতা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সুমন্ত দাস। খুব সুন্দর লাগলো আপনার এই এফার্টটা, মানে রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। মেহনাজ জাফরিন 151 বলছে, আমি কি কোনো ভূতের গল্প লিখে আপনাদের পাঠাতে পারি? অনেক দিন থেকে আপনাদের গল্প শুনি, তো এইটাই আর কি ইচ্ছে হলো নিজের একটা গল্প আপনাদের পাঠানোর। আপনারও কন্টেন্ট পেয়ে গেলেন, আমারও ইচ্ছে পূরণ হলো। এনিওয়ে, লাভ দ্য স্টোরি। আপনি আমাদের একটা মেল অ্যাড্রেসে মেল করে দিন আপনার ডিটেলস, আপনার নাম, প্রপার নাম, অ্যালং উইথ
দ্য স্টোরি ইন ওয়ার্ড আর ডক ফরম্যাট, জিডক ফরম্যাট, যেটা আপনার ইচ্ছে। আর গল্পটা যদি সিলেক্ট হয় তাহলে সেটা জানিয়ে দেওয়া হবে উইদিন 1 ওয়ার্কিং উইক। আমাদের মেইল আইডিটা হচ্ছে submit.221b@gmail.com। এবারে একটা কমেন্ট তুলে ধরতে চাই, মানে কি বলবো, অ্যাজ ক্রিয়েটার্স এর থেকে বড় প্রাপ্তি বোধহয় আমাদের হতে পারে না। কমেন্টটা করেছে ইউজার সুইটিমি961। ভাবা যায় একটা চ্যানেল যেখানে কোনো ফ্যান ফিকশন নেই, কোনো অ্যাডাল্ট রেটেড গল্প নেই, তারণাতান্ত্রিক ব্যোমকেশের বাজে ফ্যান ফিকশন নেই, একটা সিরিজ নিজেরা তৈরি করে এত মানুষের মনে জায়গা করে নিয়েছে। আপনারা প্রকৃত আর্টিস্ট, সত্যি একদম মন থেকে বলছি। আপনাদের এখন সবাই কপি করার চেষ্টা করে, কিন্তু 1%ও পারে না। এই তালদিঘি একটা ইমোশন, আর এই সিরিজটার জন্য 221B হ্যারিসন রোড সারা জীবন বেঁচে থাকবে মানুষের মনে। ধন্যবাদ সুমিতেন্দ্রদা আর প্রত্যয়দাকে। আ বিগ স্যালুট, বিগ স্যালুট ফ্রম আওয়ার সাইড টু ইউ টু ম্যাডাম, এত সুন্দর কমেন্টটা করার জন্য। মানে এটা পুরো অক্সিজেন ছিল, সত্যি কথা বলছি। মানে আমাদের কাজটা কতটা ভ্যালুয়েবল সেটা আজকে আপনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। তো মোটামুটি আজকের জন্য এখানেই র্যাপ আপ করছি। আবার দেখা হচ্ছে, মোস্ট প্রবলি এটা ফেব্রুয়ারির লাস্ট গল্প হয়ে গেল। দেখা হচ্ছে পরের গল্পে, মার্চের ফার্স্ট গল্প মানে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড।